স্বাগতম হোক গল্পে, যেখানে শব্দ হারায় আর গল্প বেঁচে থাকে। আজকের গল্প আপনাকে নিয়ে যাবে বাস্তব আর অবাস্তবের মাঝের সেই সূক্ষ্ম সীমারেখায়, যেখানে যুক্তি থেমে যায় আর অনুভব শুরু হয়। মানুষ দুই চোখ দিয়ে দেখে বাইরের জগৎ, কিন্তু যদি কোনো একদিন আপনি দেখতে পান ভেতরের জগৎটাও, এমন এক চোখের জন্ম হয় যেটা শুধু আলো নয়, দেখতে পায় সময়, স্মৃতি আর ভবিষ্যতের ছায়া। আজ আমরা শুনব এক এমন মানুষের গল্প যার চোখ শুধু দেখে না, জানতেও পারে। একটি মস্তিষ্কের গভীরতম প্রান্ত থেকে উঠে আসা এক অতল অভিজ্ঞতা, যেখানে সত্য আর বিভ্রমের মধ্যে পার্থক্যটা আর স্পষ্ট থাকে না। এই গল্পে ভয় আছে, রহস্য আছে, আর আছে এমন এক প্রশ্ন, আপনার নিজের ভিতরেই কি লুকিয়ে আছে তৃতীয় কোনো চোখ? গল্পের নাম তৃতীয় চোখ। রুদ্রর ঘুম ভাঙে ভোরবেলা, ঠিক যখন শহরটা আধা আলো আর আধা অন্ধকারে ঢেকে থাকে। জানালার বাইরে দূরে কোথাও একটা কাক ডাকছে, আর তার মধ্যে দিয়ে উঠে আসছে পুরনো দিনের একটা ঘ্রাণ, যেন শীতের সকালে ধূপের গন্ধ, নরম আলোয় ঝাপস হয়ে যাওয়া পুরনো শৈশব। কিন্তু রুদ্রর এই ঘুম ভাঙার মুহূর্তটা এখন আর আগের মতো স্বাভাবিক নয়। বিছানায় উঠে বসে সে কিছুক্ষণ স্থির হয়ে থাকে। চোখ খুলে রাখলেও সে জানে তার চারপাশের জগৎটাই পাল্টে গেছে। না, জানালার বাইরে আস্তে আস্তে জেগে উঠতে থাকা কলকাতা শহর এখনো একই রকম আছে। রাস্তার ধারে চায়ের দোকান, ধোঁয়ার ধারা, পত্রিকার শব্দ সব আছে, কিন্তু রুদ্রর কাছে সবকিছু যেন অন্যরকম। গত কয়েক মাসে তার মধ্যে এমন কিছু বদল এসেছে যা সে ব্যাখ্যা করতে পারে না। সে এখন এমন কিছু দেখতে পায় যেগুলো বাইরে নেই। শুধু চোখে নয়, সে দেখে মনে, অনুভব করে হৃদয়ে। এই অনুভূতির শুরুটা হয়েছিল প্রায় 3 মাস আগে। অফিসে একটা ফাইলের কাজ করতে করতে হঠাৎই তার মনে হয়েছিল যে ব্যক্তি এই রিপোর্টটা লিখেছে সে কিছু একটা লুকোচ্ছে। রুদ্র তখন সে কথা গুরুত্ব দেয়নি, কিন্তু পরদিন জানতে পারে লোকটা কোম্পানির টাকা আত্মসাৎ করেছে। সে প্রথমে ধরেছিল এটা কাকতালীয়, তারপর দিনে দিনে এই ধরনের অনুভূতি বাড়তে থাকে। কাউকে দেখলে সে তার ভাবনার টুকরো দেখতে পায়। কখনো হালকা আলো হয়ে ভেসে ওঠে কোনো মুখচ্ছবি, আবার কখনো একটা শব্দ তার কানে এসে বাজে, যেটা সেই মানুষটা আদৌ উচ্চারণ করেনি। একদিন সে বাসে করে ফিরছিল, জানালার ধারে বসে থাকা এক বৃদ্ধকে দেখে হঠাৎই তার মাথায় একটা দৃশ্য ভেসে ওঠে। একটা রেল স্টেশন, একটি মেয়ে, চোখে জল, আর সেই বৃদ্ধ একটা চিঠি হাতে দাঁড়িয়ে আছেন। মুহূর্তেই সে বুঝে যায় এটা কোনো স্বপ্ন না, এটা সেই বৃদ্ধের এক পুরনো স্মৃতি। রুদ্রর মাথায় তখনই একটা ঝাঁকুনি লাগে। সে কাঁপতে থাকে, নিজের 2 চোখ হাত দিয়ে ধরে রাখে, যেন ওগুলো বন্ধ করলেই সব থেমে যাবে। কিন্তু সেটা আর সম্ভব নয়। তারপর থেকে রুদ্র বুঝে গিয়েছে এটা কেবল একটা বিশেষ অনুভূতি নয়, বরং তার মধ্যে খুলে গিয়েছে এক ভিন্নতর অনুভবের দরজা। সে নিজেকে কখনো মাঝরাতে জেগে দেখতে পায়, অন্ধকারের ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা একজন অচেনা মানুষের মুখ, যার মুখাবয়ব অন্যদের কাছে অদৃশ্য। আবার কখনো সে দেখে কোনো ঘরে ঢোকার আগেই কে কি ভাবছে বা কি লুকোচ্ছে। সে শুনতে পায় সেই চুপচাপ না বলা কথাগুলোর শব্দ। তার জীবন বদলে যেতে থাকে ধীরে ধীরে, নিঃশব্দে। আগের মতো বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা করা, পরিবারের স্বাভাবিকভাবে মিশে থাকা, এগুলো তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। লোকজন তার চোখে চোখ রাখতে ভয় পায়, যেন
ওদের মনের পর্দা ফাঁস হয়ে যাবে। নিজের মধ্যেই এক ভয়ঙ্কর নিঃসঙ্গতা অনুভব করে রুদ্র, আর সেই সঙ্গে জন্ম নেয় একটা প্রশ্ন, এই ক্ষমতা কি তার আশীর্বাদ নাকি এক অভিশাপ? সে বুঝতে পারে না। রুদ্রর মনে পড়ে ছোটবেলায় তার ঠাকুমা বলতেন, তৃতীয় চোখ কারো খুলে গেলে সে আর এই দুনিয়ার চোখে দেখতে পারে না, সে দেখবে জীবনের পিছনের সত্যিটা। তখন সে এসব শুনে হাসত, কিন্তু এখন এই বয়সে এসে তার নিজেরই শিরদাঁড়া বেয়ে ঠান্ডা বয়ে চলে যায় ঠাকুমার কথাগুলো। সে জানে না এটা কি মস্তিষ্কের কোনো খেলা, কোনো মানসিক সমস্যা, নাকি আসলেই তার ভেতরে খুলে গেছে সেই রহস্যময় তৃতীয় চোখ, যেটা মানুষকে শুধুই ভবিষ্যৎ দেখায় না, দেখায় সত্য, সময়, স্মৃতি এবং মৃত্যুর দরজা। রুদ্র প্রথমে ভেবেছিল মনোবিজ্ঞানের সাহায্য নিতে হবে। সে গিয়েছিল শহরের এক নামী সাইকিয়াট্রিস্টের কাছে। সাদা কোট পরা, ঠোঁটে কৃত্রিম হাসি লাগানো সেই চিকিৎসক তার কথা মনোযোগ দিয়ে শুনছিলেন, কিন্তু রুদ্র দেখেছিল চিকিৎসকের চোখে লুকোনো ভয় আর মনের গভীরে ঘুরে বেড়ানো একটা চিন্তা, যা তার মুখে আসেনি। এই ছেলেটা কি পাগল হয়ে যাচ্ছে? রুদ্র চিকিৎসকের মুখে আসার আগেই শুনে ফেলেছিল সেটা। তার মাথা যেন তখন দুভাগে বিভক্ত হয়ে গেছে। একটা অংশ শুনছে কথোপকথন, আর একটা অংশ শুনছে মনের আওয়াজ, যেটা কেউ উচ্চারণ করে না। সেই মুহূর্তে সে বুঝে গিয়েছিল এখান থেকে তার জন্য কোনো মুক্তি নেই। সে আর সাধারণ মানুষদের দলভুক্ত নয়। এই ঘটনা রুদ্রকে নিঃসঙ্গ করে তোলে আরো বেশি। সে অফিসে যাওয়া কমিয়ে দেয়, ফোন ধরতে ইচ্ছে করে না, এমনকি আয়নার সামনে দাঁড়াতেও ভয় পায় কখনো কখনো, কারণ আয়নাও তো চোখ দেখায়। আর এখন রুদ্রর নিজের চোখই তার কাছে অপরিচিত লাগে। একবার রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখে সে নিজের ঘরে নেই। সে দাঁড়িয়েছে একটা অন্ধকার করিডোরে। চারপাশে অস্পষ্ট শব্দ, মাথার ভেতরে ঘুরছে একের পর এক মানুষের চিন্তার প্রতিধ্বনি। কিভাবে সে এখানে এলো তা মনে নেই, কিন্তু করিডোরের শেষ প্রান্তে সে দেখতে পায় একটা দরজা, আর দরজার ওপরে টের পায় কিছু একটা ডেকে চলেছে তাকে। হঠাৎ ঘুম ভাঙে। সে বিছানায় ঘেমে উঠেছে, কিন্তু ভয়টা তখনও বুকের মধ্যে আটকে। সে বোঝে এটা কেবল স্বপ্ন নয়, তার এই অনুভব এখন বাস্তবতার দিকেই ঝুঁকছে। কারণ পরদিন সে অফিসে গিয়ে আবিষ্কার করে তার বসের টেবিলের পিছনে ঠিক সেই করিডোরে একটা আঁকা ছবি টাঙানো, যেটা সে রাতের স্বপ্নে দেখেছিল। সে চমকে ওঠে আর বোঝে যে তার স্বপ্ন আর বাস্তব ধীরে ধীরে একসাথে মিশে যাচ্ছে। রুদ্র তখন নিজের উপর গবেষণা শুরু করে। সে পুরনো বই পড়ে, মনোবিজ্ঞান, দার্শনিক তত্ত্ব, ভারতীয় উপনিষদ সবখানে খুঁজে ফেরে তার এই তৃতীয় চোখের ব্যাখ্যা। সে জানতে পারে প্রাচীন তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে মানুষের মস্তিষ্কে থাকে আজ্ঞাচক্র, যেটা তৃতীয় চোখ হিসেবে পরিচিত। এই চক্র সক্রিয় হলে মানুষ দেখতে পায় অতীত, ভবিষ্যৎ আর পারিপার্শ্বিক সত্যের অন্তরালে থাকা প্রতিচ্ছবি। কিন্তু এর একটা মূল্য আছে। মানুষ ধীরে ধীরে বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। রুদ্র ভাবতে থাকে, তাহলে কি তার সেই চক্র জেগে উঠেছে? যদি জেগেই ওঠে, তবে সে কি এর উপরে কোনো নিয়ন্ত্রণ রাখে? এই চোখ শুধু দেখাচ্ছে, নাকি টেনে নিচ্ছে তাকে এমন এক জগতে যেখান থেকে আর ফেরা নেই? দিন গড়ায়। এক সন্ধ্যায় সে বাড়ির ছাদে দাঁড়িয়েছিল। হঠাৎ এক বাচ্চা ছেলের কণ্ঠস্বর কানে আসে। দাদু বলতো একদিন এক লোকের চোখ খুলে গেছিল, সে নাকি সব দেখত। রুদ্র নিচে তাকিয়ে দেখে দুজন শিশু খেলা করছে। একটা বাচ্চা
অন্যজনকে বলছে গল্প। এই ছোট্ট বাক্যটা যেন তার হৃদয় ছিঁড়ে দেয়। তার মনে পড়ে ঠাকুমার কথা, সেই পুরনো কাহিনী, সেই ভয়। তৃতীয় চোখ খুললে মানুষ আর ফিরতে পারে না। তখন থেকেই রুদ্র বুঝে যায় তার এই চোখ এখন কেবল দেখছে না, এটা ডাকছে, টানছে তাকে এক গভীর অতলে। আর সে কোথাও গোপনে বুঝতেও শুরু করেছে এই চোখের শেষ গন্তব্য কি হতে পারে। রুদ্র ধীরে ধীরে খেয়াল করলো তার চোখ শুধু মানুষের চিন্তা পড়তে পারছে না, সে দেখতে পাচ্ছে কিছু এমন দৃশ্য যেগুলো ঘটেনি কিন্তু ঘটতে চলেছে। প্রথম দিকে সে ভাবছিল এগুলো নিছক কল্পনা, মস্তিষ্কের সৃষ্টি, কিন্তু যখন তার দেখা মুহূর্তগুলোর প্রতিফলন ঘটতে শুরু করলো বাস্তব জগতে, তখন তার বিশ্বাসের মাটি একেবারে সরে গেল। সে একদিন রাস্তার ধারে হাঁটছিল, হঠাৎ একটা ছেলেকে দেখে তার মস্তিষ্কে ভেসে এলো ছেলেটা কয়েক মিনিটের মধ্যেই গাড়ির দুর্ঘটনায় পড়বে। তখনই সে ছেলেটিকে দৌড়ে গিয়ে টেনে সরায় ফুটপাতের এক পাশে। কয়েক সেকেন্ডের মধ্যে একটা দ্রুতগামী গাড়ি ছুটে যায় ছেলেটির আগের জায়গার উপর দিয়ে, যেখানে সে ঠিক দাঁড়িয়েছিল। এই ঘটনার পর রুদ্রর কাছে সবকিছুই অন্যরকম মনে হতে থাকে। সে যেন নিজেকে আর সাধারণ মানুষের কাতারে ফেলতে পারছিল না। একদিকে তার মনে হচ্ছিল এ এক আশীর্বাদ, সে মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারছে। অন্যদিকে তার মনে হচ্ছিল এই চোখ এক অদৃশ্য অভিশাপ, যা তাকে সাধারণ জীবনের স্পর্শ থেকে ছিন্ন করে দিয়েছে। তার বন্ধুবান্ধব, পরিচিত জনেরা বুঝতে পারছিল যে রুদ্র বদলে যাচ্ছে। সে আর আগের মতো গল্প করে না, হাসে না, চোখে চোখ রেখে কথা বলে না। তারা ভাবে রুদ্র হয়তো অবসাদগ্রস্ত। কেউ কেউ ফিসফিস করে বলে ওর মাথাটা গেছে, কিন্তু রুদ্র জানে এটা তার মাথার সমস্যা নয়, এটা তার চোখের অভ্যুত্থান। একদিন সে নিজের ঘরে বসে আয়নায় তাকিয়ে থাকলো দীর্ঘক্ষণ। সে ভাবছিল এই চোখ দিয়ে যদি অন্যের মনের কথা, ভবিষ্যতের দৃশ্য দেখা যায়, তবে কি নিজের সত্যিটাও ধরা পড়ে এতে? তখনই হঠাৎ সে যেন নিজেকে দেখতে পেল না, বরং চোখের ভিতর দিয়ে অন্য কেউ তাকিয়ে আছে তার দিকে। ভয় নয়, বরং বিস্ময়ে সে বুঝল সে আর একা নেই। তার মধ্যে জন্ম নিয়েছে এমন এক সত্তা যা এই চোখের মাধ্যমে খুঁজে বেড়ায় অন্যদের জীবনের পাতাগুলো। আর সেই সত্তা দিনে দিনে শক্তিশালী হয়ে উঠছে। সে তখন একটা সিদ্ধান্ত নেয়, এই ক্ষমতা নিয়ে তাকে কোথাও পৌঁছতেই হবে। কোনো এক প্রাচীন বা গোপন শাস্ত্রে হয়তো তার উত্তর লুকিয়ে আছে। সে পুরনো হস্তলিখিত পুঁথি, যোগচর্চার প্রাচীন নিয়ম, তন্ত্র সাধনার জার্নাল খুঁজে পড়ে। সে জানতে পারে তৃতীয় চোখ একসময় দর্শন দিয়েই ক্ষান্ত থাকে না, তা একসময় নিজের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে শেখে চারপাশের বাস্তবতাকে। এই সত্য জানার পর রুদ্রর মধ্যে এক নতুন বাসনা জন্ম নেয়। যদি সে ভবিষ্যৎ দেখতে পারে, তবে কি সে ভবিষ্যৎ বদলাতেও পারে? এই প্রশ্নটি তাকে ঠেলে দেয় আরো গভীরে। সে রাতের পর রাত না ঘুমিয়ে নিজের অভিজ্ঞতা লিখে রাখে, দিনের পর দিন ভিজুয়ালাইজেশন ও ধ্যান চর্চা করে, এবং কিছুদিন পর সে আবিষ্কার করে তার তৃতীয় চোখ এখন শুধু তথ্য সংগ্রহ করছে না, সেটি প্রভাবও ফেলতে শুরু করেছে বাস্তব জগতে। যাকে সে ভয় করত সেই সত্যি অসুস্থ হয়ে পড়ে। যার সম্পর্কে সে সন্দেহ পোষণ করেছিল সেই সত্যি প্রতারণা করে। এতদিন যে ক্ষমতা তাকে দুর্বল করে তুলেছিল, এখন সেটাই তার অস্ত্র হয়ে দাঁড়ায়। কিন্তু প্রশ্ন হলো, এই ক্ষমতার উৎস কি? এটা কি ঈশ্বরের দান, নাকি কোনো অতীত জীবনের পাপের ফল? এক গভীর রাতে চোখ বন্ধ করে ধ্যান করতে করতে সে দেখতে পেল এক পুরনো মন্দির ধ্বংসস্তূপে ঢাকা, আর সেখানে দাঁড়িয়ে আছে এক বয়স্ক সন্ন্যাসী, যার চোখ দুটো বন্ধ, কিন্তু
চতুর্দিকে ছড়ানো আলোয় স্পষ্ট হয়ে উঠছে তার মুখ। সেই সন্ন্যাসী কেবল একটি বাক্য বলে, তুমি এখনো জানো না তুমি কি খুলেছ? রুদ্র চমকে উঠে বসে পড়ে, কিন্তু সেই স্বপ্ন বা দৃষ্টির প্রভাব তার মন থেকে আর যায় না। সে জানে এই চোখ তাকে এখন এমন এক দরজার দিকে নিয়ে চলেছে যেখান থেকে ফিরে আসার পথ হয়তো আর নেই। পরদিন ভোরে রুদ্র ঠিক করলো সে মন্দিরটার খোঁজ করবে, যদিও সে জানে না সেটি কোন জায়গায় অবস্থিত। তবু স্বপ্নের প্রতিটি দৃশ্য তার মনে এতটা স্পষ্ট ছিল যে সে স্কেচ করে নিল মন্দিরের রূপরেখা, তার ভাঙা স্তম্ভ, সিঁড়ির ঘুণধরা পাথর আর সেই সন্ন্যাসীর মুখ। তারপর সে বিভিন্ন প্রাচীন ধর্মগ্রন্থ, পুরনো তান্ত্রিক নথি, এমনকি নেট ঘেঁটে খুঁজতে লাগলো এমন মন্দির যার বর্ণনা এই রকম। বহুদিন ধরে খুঁজে যাওয়ার পর সে খুঁজে পেল একটিমাত্র জায়গার উল্লেখ, উত্তরবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা একটি পরিত্যক্ত তন্ত্র সাধনার আখড়া, যার নাম স্থানীয়রা জানে তপনগর নামে। সেই অঞ্চল আজও লোকচক্ষুর বাইরে। লোকেরা বলে একসময় ওখানে তান্ত্রিকদের গোপন সাধনা হতো। তারপর এক রাতে এক ভয়াবহ আগুনে পুরো আখড়া ধ্বংস হয়ে যায় এবং তারপর থেকে জায়গাটিকে অপবিত্র বলে ধরে নেওয়া হয়। সাধারণ কেউ ওদিক মারায় না। স্থানীয়দের বিশ্বাস ওখানে এখনো অশরীরীরা ঘোরাফেরা করে। রুদ্রর মন কিন্তু পিছিয়ে আসেনি। এই প্রথম সে অনুভব করলো তার চোখে যা দেখাচ্ছে তার পেছনে বাস্তব ভিত্তি রয়েছে। তপনগরের উদ্দেশ্যে রওনা হবার আগে রুদ্র তার ঘরের ভিতর প্রতিটি দরজা জানলা বন্ধ করে মাঝখানে ধূপ জ্বালিয়ে চোখ বন্ধ করে বসল। সে একেবারে গভীর ধ্যানে চলে গেল। হঠাৎ করেই যেন সময় থেমে গেল, সব শব্দ স্তব্ধ হয়ে এলো। তারপর চোখের ভিতর এক ঝলক আলো ফুটল। সে দেখল একটি দীর্ঘ করিডোর, যার শেষে একটি ছোট দরজা, আর দরজার ওপাশে অসংখ্য চোখ তাকিয়ে আছে তার দিকে। সে বুঝে গেল ওটাই তার গন্তব্য। তপনগরে পৌঁছতে 2 দিন লেগে গেল। পাহাড়ি পথ, জঙ্গলের মধ্যে দিয়ে চলা, একটা পুরনো মানচিত্র আর স্থানীয় এক গাইডের অস্পষ্ট নির্দেশনায় সে পৌঁছলো সেই জায়গায়, ঠিক যেমনটা স্বপ্নে দেখেছিল। মন্দিরটা অর্ধভগ্ন, পাথরের গায়ে শ্যাওলা আর দেওয়ালে কিছু অদ্ভুত প্রতীক খোদাই করা। রুদ্রর গা শিরশির করে উঠল। জায়গাটায় এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন পৃথিবীর শব্দ এখান থেকে ছেঁকে নেওয়া হয়েছে। সে যখন মন্দিরের ভিতরে ঢুকলো, হঠাৎ করেই তার তৃতীয় চোখ নিজে থেকেই সক্রিয় হয়ে উঠল। চোখের সামনে ভেসে উঠল অসংখ্য দৃশ্য। তান্ত্রিকরা কোনো এক অজানা ভাষায় মন্ত্র পড়ছে। রক্তের মতো লাল আলোয় ঢেকে যাচ্ছে চারপাশ, আর মাঝখানে সেই সন্ন্যাসী দাঁড়িয়ে বলছে, দ্বার খুলেছে কিন্তু প্রস্তুত নও। এক অদৃশ্য টানে রুদ্র এগিয়ে গেল মন্দিরের ভেতরের দিকে। সেখানে একটা কুয়োর মতো গহ্বর, যার ভেতর থেকে যেন শীতল বাতাস বেরিয়ে আসছে। সে নিচে নামার জন্য যখন সিঁড়িতে পা রাখলো, তখন মনে হলো সময় থমকে গেছে। নিচে নামার সঙ্গে সঙ্গে বাতাস ভারী হতে লাগলো, আর গায়ে কাঁটার মতো হিমশীতল স্পর্শ অনুভব করলো সে। নিচে পৌঁছে রুদ্র একটা ছোট্ট পাথরের মঞ্চ দেখতে পেল, যার উপরে একটা চোখের প্রতিকৃতি খোদাই করা। হঠাৎ করেই সব বাতাস স্তব্ধ হয়ে গেল, আর এক গভীর কণ্ঠস্বর তার মাথার ভিতর ধ্বনিত হতো, তুমি দেখতে চাও কিন্তু সহ্য করতে পারবে তো? রুদ্র তখন ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেল, চোখের খোদাইয়ের উপর হাত রাখল। মুহূর্তের মধ্যে তার চারপাশে আলো ভেঙে পড়ল, সময় ছিন্ন ভিন্ন হয়ে গেল, আর সে যেন প্রবেশ করলো অন্য এক বাস্তবতায়, যেখানে সত্য আর মায়ার মাঝে আর কোনো সীমারেখা রইল না। রুদ্র চোখের সামনে খুলে গেল এক নতুন জগতের দরজা,
সে বুঝতে পারছিল না সে জেগে আছে না স্বপ্নে, সে জীবিত না মৃত, সে নিজেকে হারিয়ে ফেলেছে কিনা, নাকি নিজেকেই নতুন করে খুঁজে পাচ্ছে। চারপাশে ঘূর্ণায়মান দৃশ্য, মন্দিরের অন্ধকার গর্ভগৃহ, সন্ন্যাসীর চোখের জ্বলন্ত দৃষ্টি আর সেই অদ্ভুত কণ্ঠস্বর, সব মিলিয়ে তার সত্তা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে এলো, আর তার সামনেই দেখা গেল একটি বিশাল দরজা, লোহার তৈরি, প্রাচীন, যার গায়ে অজস্র খোদাই। প্রতীকের মধ্যে ঘুরছে চোখ, আগুন আর এক রহস্যময় সাপের আকৃতি। দরজার উপরে লেখা ত্রিনয়ম অভিষিক্ত। রুদ্র শ্বাস থেমে গেল। তার তৃতীয় চোখ জানিয়ে দিল এই দরজার ওপারে আছে এমন কিছু যা সাধারণ মানুষের চেতনার বাইরে। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। প্রত্যেকটি পা ফেলার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল কেউ বা কিছু তার চেতনায় কথা বলছে। তুমি দেখতে চেয়েছ, এখন তোমাকে দেখতে হবে সবকিছু। রুদ্র সেই দরজায় হাত রাখল। সঙ্গে সঙ্গে দরজাটা একটা কর্কশ শব্দে খুলে গেল, আর ভেতর থেকে এক তীব্র হিমশীতল বাতাস ছুটে এলো, যেন হাজার বছর ধরে জমে থাকা অন্ধকার বেরিয়ে এলো এই সেই দরজা ভেঙে। দরজার ওপারে একটা বিশাল হলঘর, যার চারিদিকে দেওয়ালে খোদাই করা অদ্ভুত চিত্রপট। একজন মানুষ তৃতীয় চোখ খুলে পৃথিবীর সব যুদ্ধ, মৃত্যুদণ্ড, দুর্ভিক্ষ ও ব্যর্থ প্রেম দেখে নিচ্ছে। ঘরের মাঝখানে পাথরের একটা আসন, তার উপরে বসে রয়েছে সেই সন্ন্যাসী, যার চোখ দুটো এখনো আগুনের মতো জ্বলছে। রুদ্র বুঝতে পারল সে এক সাধারণ সাধক নয়, সে এই মন্দিরের রক্ষক, এই শক্তির ধারক। সন্ন্যাসী ধীরে ধীরে বলল, তুমি দেখেছ, কারণ তোমাকে বেছে নেওয়া হয়েছিল, কিন্তু দেখতে পারা মানে বোঝা নয়। তৃতীয় চোখ কেবল আলো দেখায় না, অন্ধকারও দেখায়। তুমি কি প্রস্তুত সব দেখতে, এমনকি নিজের সত্যটাও? রুদ্র কিছু বলতে পারল না, তার গলা শুকিয়ে গেছে। সে কেবল মাথা নাড়ল। তখন সন্ন্যাসী তার হাতে তুলে দিল এক পুরনো ধাতব আয়না। আয়নাটা রুদ্রর দিকে ঘোরানো মাত্র সে দেখতে পেল নিজের প্রতিচ্ছবি, কিন্তু সেটা তার সাধারণ রূপ নয়। সেখানে সে এক অপরিচিত মুখ, ভয়ানকভাবে ক্লান্ত চোখ, মুখে রক্তের দাগ, আর চোখে এমন এক দৃষ্টি যা একাধিক জন্মের স্মৃতি বহন করে। রুদ্র চমকে উঠল, সে নিজেকে চিনতে পারল না। সন্ন্যাসী আবার বলল, এই আয়না সত্য দেখায়, শুধুমাত্র চোখে নয়, মনে। এই তৃতীয় চোখ যদি খুলে যায় পুরোপুরি, তাহলে তুমি ফিরে যেতে পারবে না। জীবন যেমন ছিল আর কখনো তেমন থাকবে না। মানুষ যেটা দেখতে চায় সেটা নয়, তুমি যেটা আছো সেটাই দেখতে হবে তোমাকে। রুদ্র বুঝতে পারল তার সামনে এখন একমাত্র পথ এগিয়ে যাওয়ার। পেছনে ফেরার আর কোনো সুযোগ নেই। অতীত, ভবিষ্যৎ সব এক সূত্রে বাঁধা, আর সেই সূত্রটাই খুলে দিচ্ছে তার তৃতীয় চোখ। রুদ্র ধাতব আয়নাটা হাতে নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথার ভেতর অসংখ্য শব্দ, চিত্র, স্মৃতি, এমনকি অনুভূতিগুলো একসঙ্গে ঝাঁপিয়ে পড়ছে, যেন তার মস্তিষ্কের দেওয়াল ভেঙে পড়ছে ভিতর থেকে। সে দেখতে পাচ্ছিল এমন দৃশ্য যা তার জীবনে ঘটেনি। এক রাজপ্রাসাদ, যেখানে সে একজন রাজার মতো দাঁড়িয়ে আছে। এক অন্য জন্মে সে একজন অন্ধ সন্ন্যাসী, যিনি চোখ না থাকলেও দেখতে পান স্বপ্নের পাণ্ডুলিপি। আরেক জন্মে সে কোনো এক গুহার ভিতরে লাশের ওপরে বসে কিছু লিখছে রক্তে, জ্ঞানই শাস্তি। এইসব দৃশ্য তার চোখে যেন সিনেমার মতো ভেসে উঠছে, আর প্রতিটি মুহূর্ত তার আত্মা থেকে এক টুকরো করে ছিঁড়ে নিচ্ছে। সন্ন্যাসী তখন ধীর গলায় বলল, তোমার তৃতীয় চোখ অতীতের একটা দরজা, ভবিষ্যতের এক সতর্ক বার্তা। তুমি শুধু একজন ব্যক্তি নও, তুমি একটি ধারক। হাজার বছর ধরে এই জ্ঞান যাদের কাছে এসেছিল, তারা কেউ টিকতে পারেনি। তুমি পারবে? রুদ্র চোখ তখন পাথরের মতো শক্ত। সে আর ভয় পাচ্ছে না, সে শুধু বুঝে গেছে
এই ক্ষমতা উপহার নয়, এক অনন্ত দায়িত্ব। আয়নাটা তখন ধীরে ধীরে তার হাতে গলে যাচ্ছে, যেন সে নিজেই পরিণত হচ্ছে সেই আয়নায়। হঠাৎ করে ঘরের চারপাশের দেওয়াল থেকে নিঃশব্দে বেরিয়ে এলো কিছু ছায়ামূর্তি। তারা মানুষের মতো, কিন্তু মুখহীন, চোখ নেই, মুখে শুধু এক অন্ধকার ফাঁকা গহ্বর। তারা সবাই একযোগে রুদ্রর দিকে তাকালো। যদিও চোখ নেই, তবুও সে অনুভব করলো তাকে দেখছে। হঠাৎ এক মুহূর্তে তার মনে হলো এই মুখহীনরাই এক একটা অতীত জন্ম, তারই নিজের রূপ। তারা এগিয়ে এসে বলল, তুমি যদি সব দেখতে চাও তবে আমাদের মধ্যে দিয়ে যেতে হবে, কারণ আমরা সেই মুখ যা তুমি ভুলে গেছো। রুদ্র ধীরে ধীরে এগিয়ে গেল তাদের দিকে। প্রত্যেকটা ছায়ার সামনে দাঁড়ালে সে দেখতে পায় এক একটা স্মৃতি। এক মা তার মৃত সন্তানের মুখে চুমু খাচ্ছে, এক সৈনিক গুলি খেয়ে শেষ নিঃশ্বাস নিচ্ছে, এক প্রেমিকা চিঠি পড়ে কাঁদছে, আর এক শিশু অন্ধকার ঘরে কাঁপছে একা। এই সব দৃশ্যগুলো তার মনকে ভারী করে তুলল, কিন্তু একই সঙ্গে তাকে শক্তও করল। কারণ সে বুঝল তৃতীয় চোখ শুধুমাত্র অলৌকিক কিছু দেখার ক্ষমতা নয়, এটা মানবিক অভিজ্ঞতার এক বিশাল বই, যেখানে প্রতিটি পৃষ্ঠা ব্যথা, আনন্দ, মৃত্যু আর জন্ম দিয়ে লেখা। সন্ন্যাসী তখন চিৎকার করে বলল, তোমার সময় এসেছে, এখনই সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি তৃতীয় চোখ খুলে রাখবে, না চিরতরে বন্ধ করে দেবে? রুদ্র তখন শ্বাস নিল গভীরভাবে। এক মুহূর্তের জন্য সমস্ত শব্দ থেমে গেল। আলো স্তব্ধ, বাতাস নিস্তব্ধ। সে চোখ বন্ধ করলো, আর যখন খুলল তখন তার তৃতীয় চোখ সম্পূর্ণরূপে উন্মুক্ত। তার কপালের মাঝে এখন যেন একটা জ্বলন্ত অগ্নিবিন্দু, যার ভেতর ঘুরছে অসংখ্য দৃষ্টান্ত, ব্যাখ্যা আর অনন্ত প্রশ্ন। রুদ্র জানত না সে কোথায় যাবে, কি দেখবে, অথবা সে আদৌ ফিরে আসতে পারবে কিনা। তবে এক জিনিস সে নিশ্চিত জানত, এই পথ একবার শুরু হলে আর ফেরা নেই। তৃতীয় চোখ খুলে যাওয়ার মুহূর্তে রুদ্র অনুভব করল তার সমস্ত শরীর, মন এবং আত্মা যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। সে অনুভব করল সময় আর স্থান তাকে আর বাঁধতে পারছে না। পৃথিবীর ঘূর্ণন, মানুষের কোলাহল, রাত দিনের পার্থক্য, সবকিছু তার থেকে আলাদা হয়ে যাচ্ছে। যেন সে এক অন্য স্তরে প্রবেশ করছে, যেখানে বাস্তবতা এক তরল বস্তুর মতো বয়ে চলে। তার সামনে উদ্ভাসিত হয়ে উঠল একটি গোলাকার স্থান, যার মধ্যে কয়েক শত দরজা। প্রত্যেকটা দরজা ভিন্ন জগতের পথে নিয়ে যায়। কিছু দরজা খুলছে অতীতে, কিছু ভবিষ্যতের দিকে, আর কিছু দরজা যেগুলো অন্ধকারে হারিয়ে যায়, তাদের গন্তব্য অজানা। সে এগিয়ে গেল সেই দরজাগুলোর এক একটির দিকে। দরজার গায়ে খোদাই করা আত্মপরিচয়ের চাবি। রুদ্র দরজাটা ছুতেই যেন প্রবল ঝড়ের মতো এক স্মৃতির ঢেউ তার মাথার ভেতর আছড়ে পড়ল। সে দেখতে পেল নিজের মা অসুস্থ শরীরে বিছানায় শুয়ে আছেন, চোখে জলের রেখা, আর মুখে অস্পষ্ট উচ্চারণ করছেন, তুই আলাদা, সব সময় আলাদা ছিলি। এই কথাটার অর্থ সে আজ বুঝতে পারল। সে তার শৈশবের কথা মনে করতে পারল। বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ত, সে শুনতে পেত দেওয়ালের পিছনে কারা যেন ফিসফিস করে কথা বলছে। তখন ভেবেছিল ওগুলো কল্পনা, কিন্তু আজ সে বুঝতে পারল সে সবসময় শোনার ক্ষমতা নিয়ে জন্মেছিল। শুধু কেউ বোঝেনি। তার স্কুলের বন্ধুদের চোখে মাঝে মাঝে যা জ্বলজ্বল করত, সেটা কোনো আলো নয়, বরং তাদের না বলা দুঃখ, যা সে অনুভব করতে পারত। এই উপলব্ধি তার ভেতর গড়ে তুলল এক অদ্ভুত ভারসাম্য। তৃতীয় চোখ কেবল বিভ্রম নয়, এটি একটি সূক্ষ্ম দায়িত্ব। মানুষকে বোঝা, তাদের না বলা ব্যথা পড়ে ফেলা, ভবিষ্যতের হুমকি আঁচ করতে পারা। সে বুঝল তার ক্ষমতা দিয়ে সে শুধু নিজের আত্মোপলব্ধির দরজা খুলতে পারবে না, বরং অন্যদের ভেতরেও আলো ফেলতে পারবে।
হঠাৎই গোলকের মাঝখানে জন্ম নিল এক বিশাল ছায়ামূর্তি। এটি মুখহীন, কিন্তু তার শরীর যেন চলমান স্মৃতির মতো। সেই ছায়া রুদ্রর দিকে তাকিয়ে বলল, তুমি যা দেখেছ তা তোমার নয়, কিন্তু এখন থেকে যা দেখবে তা তোমার দায়িত্ব। সেই কণ্ঠস্বর কোনো ভাষায় নয়, বরং সরাসরি রুদ্র চেতনায় প্রবেশ করল, যেন মস্তিষ্কে শব্দ নয়, চিন্তার ঢেউ। ছায়ামূর্তিটি বলল, তুমি এই চোখ চাওনি, কিন্তু পাওয়া মানেই তা বয়ে বেড়ানো। তুমি হয় ছেড়ে দাও এই পথ, অথবা আত্মবিসর্জন দিয়ে সত্যকে গ্রহণ করো। মনে রেখো, সত্য সর্বদা মুক্তি দেয় না, অনেক সময় তা শাস্তি। রুদ্র তখন এক পাথরের স্তম্ভের সামনে এসে দাঁড়ালো। সেখানে খোদাই করে লেখা, যে চোখ দেখেছে অন্তর্যামীকে, সে চোখ আর কিছুতেই শান্তি পায় না। তবুও সে পিছিয়ে গেল না, কারণ একবার দেখা হয়ে গেলে আর না দেখার ভান করা যায় না। সত্য জানার পর মিথ্যার আড়ালে থাকা মানে আত্মঘাতী হওয়া। সে সেই স্তম্ভের ওপর হাত রাখল, আর সঙ্গে সঙ্গে ঝোড়ো বাতাসে তার চারপাশ জর্জরিত হয়ে উঠল। সে অনুভব করল তার হৃদস্পন্দন মিলিয়ে যাচ্ছে না, বরং বাড়ছে। প্রতিটি ধাপ তাকে এক নতুন স্তরে নিয়ে যাচ্ছে। তখন সে দেখল তার সামনে একটি অগ্নিময় সিঁড়ি, যার প্রতিটি ধাপ এক একটি স্মৃতি। প্রতিটি ধাপে ওঠার সাথে সাথে সে হারাচ্ছে কিছু, ভয়, অহংকার, সন্দেহ, আর অর্জন করছে কিছু সাহস, উপলব্ধি, গ্রহণযোগ্যতা। প্রতিটি ধাপ যেন তাকে মানুষের থেকে মনুষ্যত্বের বেশি কিছুতে রূপান্তর করছে। আর ঠিক তখনই সে শুনতে পেল একটা ফিসফিস শব্দ, না কোনো মানব কণ্ঠ, না কোনো পরিচিত আওয়াজ, বরং যেন মহাশূন্যের নিজস্ব ভাষা বলছে, তুমি প্রস্তুত তো শেষ দরজার জন্য? রুদ্র ধীরে ধীরে সেই আগুনে গঠিত সিঁড়ির প্রতিটি ধাপে পা রাখছিল। পায়ের নিচে স্পর্শ করা প্রতিটি স্তর যেন তার মনের মধ্যে গোপনে লুকিয়ে থাকা কোনো না কোনো সত্যকে জাগিয়ে তুলছিল। জীবনের যাবতীয় তুচ্ছতা একে একে গলে গিয়ে ছেঁকে বেরিয়ে আসছিল আত্মার নির্যাস। এই সিঁড়ির উচ্চতা অসীম নয়, তবে এর গভীরতা ছিল সীমাহীন। এটি ছিল চেতনা বিশ্বের নিজস্ব গর্ভগৃহ, যেখানে প্রবেশ করলে মানুষ আর আগের মানুষ থাকে না। সে বদলে যায়, ভেঙে যায়, আবার গড়ে ওঠে। একসময় সে পৌঁছল এক চূড়ান্ত স্তরে। সেখানে ছিল একটি দরজা, তামার তৈরি। উপরে জ্বলন্ত অক্ষরে লেখা ছিল, শেষ চোখ। দরজার চারপাশে অদ্ভুত চিত্র আঁকা, মানুষের মুখ, যা কাঁদছে, হাসছে, চিৎকার করছে, আবার কখনো নিঃশব্দে দেখছে। রুদ্র এক মুহূর্ত থমকে দাঁড়ালো। তার মনে হলো এই দরজার ওপরে যা আছে তা হয়তো তার সমস্ত বিশ্বাসকে, তার পরিচিত জগৎকে সম্পূর্ণ উল্টে দিতে পারে। কিন্তু পেছনে ফেরার আর কোনো উপায় ছিল না। সে জানত, তৃতীয় চোখ একবার খুলে গেলে তাকে বন্ধ করা যায় না। যে জগতে সে প্রবেশ করেছে তার নিয়ম আলাদা। এখানে সাহস মানে যুদ্ধ নয়, বরং সত্যকে গ্রহণ করার ক্ষমতা। রুদ্র দরজাটি আস্তে করে ঠেলে খুলল। দরজার ওপাশে এক অদ্ভুত জগৎ। সবকিছু সাদা, কোনো রং নেই, আলো ছায়া নেই। সময়ের গতি থমকে গেছে। সেখানে মাঝখানে দাঁড়িয়েছিল একটি শিশু। শিশুটি সম্পূর্ণ নগ্ন, কিন্তু চোখ দুটি ছিল গভীর। যেমন গভীরতা শত শত জন্মের অভিজ্ঞতা থেকে জন্ম নেয়। রুদ্র তাকে দেখি চিনে ফেলল। ওই শিশু তারই প্রতিচ্ছবি, কিন্তু এমন এক রূপ যা সে কোনোদিন মেনে নিতে পারেনি। শিশুটি বলল, তুমি এত দূর এসেছো শুধু আমাকে দেখার জন্য, অথচ তুমি আমাকেই ভুলে গেছো রুদ্র। রুদ্র বাকরুদ্ধ হয়ে গেল। বহু বছর আগে তার ভিতরে যে নিরীহ, কৌতূহলী, স্বপ্নময় শিশুটি ছিল, তাকেই সে চাপা দিয়ে ফেলেছিল এই পৃথিবীর শর্তে, দায়িত্বে,
ভয়ের চাপে। এখন সে সেই নিজস্ব আত্মার বাল্যরূপের মুখোমুখি। শিশুটি বলল, তুমি তো সবকিছু দেখে নিয়েছো, ভবিষ্যৎ, অতীত, অন্যদের মন, কিন্তু নিজের হৃদয়টাকে তো দেখোনি। তারপর শিশুটি এগিয়ে এলো রুদ্রর কাছে। সে এক হাতে তুলে ধরল একটা আয়না, কিন্তু সেটি সাধারণ আয়না নয়। রুদ্র সেখানে দেখতে পেল এক বিশাল বই, যার প্রতিটি পাতা তার নিজের জীবনের মুহূর্ত, যেগুলো সে কখনো বোঝেনি কিংবা ভুলে গিয়েছিল। প্রথম পাতায় ছিল একটি স্মৃতি, যেখানে সে ছোটবেলায় আঁকা ছবি কেটে ফেলেছিল, কারণ তার বাবা বলেছিল এসব করে সময় নষ্ট করিস না। দ্বিতীয় পাতায় ছিল সেই মুহূর্ত যখন সে প্রথম প্রেমে পড়েছিল, কিন্তু সমাজভীতির কারণে মনের কথা বলতে পারেনি। এমন অসংখ্য মুহূর্ত, অপ্রকাশিত আবেগ, চেপে রাখা ব্যথা, না বলা কথা, সব তার সামনে খুলে যেতে লাগলো। তার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল। রুদ্র বুঝতে পারল তার তৃতীয় চোখ কেবল বাইরের জগৎকে দেখার জন্য নয়, নিজের আত্মার অতল গভীরে ঢুকে পড়ার জন্য। সত্যিকারের জ্ঞান হলো আত্মজ্ঞান। এমন সময় চারিদিক আলোয় আলোকিত হয়ে উঠল, যেন হাজারো সূর্য একসঙ্গে উদিত হয়েছে। শিশুটি ধীরে ধীরে মিলিয়ে গেল, আর তার জায়গায় জন্মে নিল একটি চোখ, একটি অদ্ভুত তৃতীয় চোখ, যেটি রুদ্রর কপালের ঠিক মাঝখানে স্থাপিত হলো। আর তখন সে শুনতে পেল সেই একই কণ্ঠস্বর, যা আগেও বলেছিল, তুমি প্রস্তুত শেষ দরজার জন্য? এবার তুমি দেখতে পারো, বোঝাতেও পারো। রুদ্র এবার আর কোনো দ্বিধাই ছিল না। সে বুঝেছিল এই যাত্রার পরিণতি কেবল জ্ঞান নয়, এই গহীন জগতে প্রবেশ করা মানে মানব অস্তিত্বের সব সীমা ভেঙে ফেলা। রুদ্রর কপালে তৃতীয় চোখটি স্থাপনের মুহূর্ত থেকেই সে অনুভব করল এক গভীর প্রশান্তি, আবার একই সঙ্গে এক অদ্ভুত ভার, যেন এক বিশাল দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে। আগের পৃথিবীটাকে যেন দূর থেকে দেখা যাচ্ছে কুয়াশা ঢাকা কোনো পরিচিত স্বপ্নের মতো, যার গন্ধ রয়েছে, ছোঁয়া নেই। সে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে তার কোনো জাগতিক স্থানে নয়, এটি একটি চেতনার স্তর, যেখানে মানুষ এসে পৌঁছায় কেবল আত্ম অনুসন্ধানের চূড়ান্ত বিন্দুতে। তৃতীয় চোখ খুলে যাওয়ার পর রুদ্র দেখতে পেল জগতের সমস্ত স্তর একসাথে। মানুষের মনের অদৃশ্য গোলকগুলো, তাদের চিন্তার রেখাচিত্র, তাদের না বলা কথার ধূসর ধোঁয়া, এমনকি অতীত জন্মের ক্ষতচিহ্ন, সবকিছু এখন তার দৃষ্টিতে ধরা পড়ছে। সে তাকালো দূরের দিকে, দেখতে পেল তার বাবা এখন বৃদ্ধ, বিছানায় শুয়ে নিঃশব্দে তাকিয়েছেন একটি দেওয়ালের দিকে। সেখানে তিনি একটি ছায়ার সঙ্গে কথা বলছেন, যার অস্তিত্ব বাস্তবে নেই, কিন্তু রুদ্র জানে ওই ছায়া তার মায়ের স্মৃতি। এরকম শত শত মানুষ যাদের আত্মা হারিয়ে গেছে সমাজের নিয়মে, ভয়ে, অহংকারে, চাপিয়ে দেওয়া ছাঁচে। সবাই যেন সাহায্যের জন্য চিৎকার করছে, অথচ কেউ শুনছে না। রুদ্র বুঝে গেল এই তৃতীয় চোখ তাকে কেবল দৃষ্টিশক্তি দেয়নি, তাকে দায়িত্ব দিয়েছে। সে এখন এমন কিছু দেখতে পাচ্ছে যা দেখতে পাওয়া মানেই তা বদলানোর প্রয়োজনীয়তা স্বীকার করা। এই অবস্থায় হঠাৎ করে তার সামনে খুলে গেল একটি নতুন পথ। এই পথ আগের সমস্ত পথ থেকে আলাদা। চারিদিকে অন্ধকার, কিন্তু মাঝখানে একটা সূক্ষ্ম রেখা যা কাঁপছে, যেন জীবন্ত। সে জানে এই পথ শেষ দরজার দিকে নিয়ে যাবে, একটি চূড়ান্ত গন্তব্য, যেখানে তার যাত্রার শেষ প্রশ্নের উত্তর অপেক্ষা করছে। রুদ্র পা বাড়ালো। প্রতিটি পদক্ষেপে তার ভেতরের ভয়, ক্ষোভ, সংকোচ ধীরে ধীরে গলে পড়ছে। তার মনে পড়ল একবার ছোটবেলায় সে আঁকা একটা চোখের ছবি আঁকতে গিয়ে তার মাসি তাকে বলেছিল, এটা অশুভ চিহ্ন, এসব আঁকিস না। তখন সে ছবি ছিঁড়ে ফেলেছিল,
এখন সে বুঝতে পারছে সেই চোখ তৃতীয় চোখ তার মধ্যেই ছিল সব সময়, শুধু সমাজের নিষেধে, ভয় ভয়ালো মন্তব্যে আর নিজের আত্মবিশ্বাসে সে সেটা হারিয়ে ফেলেছিল। পথে হাঁটতে হাঁটতে সে দেখতে পেল এক বিশাল দেওয়াল, দেওয়ালের মাঝখানে একটি দরজা, দরজার চারপাশে লেখা, যারা নিজেকে চিনেছে কেবল তারাই প্রবেশ করতে পারে। রুদ্র চুপ করে দাঁড়ালো। তার দেহ, মন, আত্মা সব একসঙ্গে কাঁপছিল। একবার ঢুকলে আর ফেরার নেই। এই দরজা মানে মৃত্যু নয়, তবে পুরনো সত্তার মৃত্যু নিশ্চিত, আর জন্ম নতুন সত্তার, একটি এমন অস্তিত্ব যা সত্য, নির্মম, শুদ্ধ। সে দরজায় হাত রাখল। একসঙ্গে হাজারটা স্মৃতি, অনুভূতি, সম্পর্ক, ব্যর্থতা, আনন্দ, দুঃখ ভেসে উঠল তার চোখে। তার বাবার চিৎকার, মায়ের হাসি, প্রথম প্রেম, প্রথম ব্যর্থতা, প্রথম মৃত্যু দেখা, নিজের ভুল, নিজের গর্ব, সব মিলিয়ে যেন একটা ছবি আঁকা হলো তার চোখের সামনে। তারপর দরজাটা ধীরে ধীরে খুলে গেল। না, কোনো শব্দ নেই, কোনো আলো নেই, কেবল একরকম নিঃশব্দ, এক গভীর শূন্যতা, যেটি মনে করিয়ে দেয় সব কিছুর মধ্যেই রয়েছে একটি কেন্দ্রীয় সত্য, যা লুকিয়ে থাকে অন্ধকারের গভীরে, এবং কেবল সেই দেখতে পায় যে নিজেকে দেখতে শেখে। রুদ্র এক পা বাড়ালো, আর তখনই অনুভব করলো তার ত্বক, তার শরীর ধীরে ধীরে গলে যাচ্ছে আলোয়। তার আত্মা ভেসে উঠছে শূন্যে। সে এখন প্রবেশ করছে এমন এক সত্যে যেখানে কোনো নাম নেই, কোনো ভাষা নেই, শুধু জ্ঞানের নির্জন রূপ। রুদ্র দরজার ভিতর পা রাখার সঙ্গে সঙ্গে এক ধরনের চেতনার ঢেউ তার মধ্যে প্রবেশ করল, যেন বহুকাল আগে হারিয়ে যাওয়া এক আত্মার টান সে আবার অনুভব করল। চারপাশে আর কোনো দেওয়াল, দরজা বা পথ নেই, শুধু অসীম শূন্যতা, যেটা শব্দহীন অথচ বর্ণময়। এই শূন্যতার মধ্যেই যেন সব উত্তর লেখা আছে, কিন্তু পড়া যায় না চোখ দিয়ে, শোনা যায় না কান দিয়ে, এগুলো অনুভব করতে হয় আত্মা দিয়ে। সে বুঝল এই জায়গায় সময় থেমে যায় না, আবার চলে না কোনো সরল রেখায়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এখানে একসঙ্গে বিরাজমান, একে অপরের সঙ্গে বিনিময় ঘটায় অবিরত। রুদ্র তার চোখের সামনে দেখতে পেল নিজেকে একটি শিশুরূপে, যেটি তার পুরনো বাড়ির উঠোনে খেলা করছে। আবার দেখতে পেল তার যুবক সত্তাকে, দ্বিধা, লোভ, প্রেম আর ভুল সিদ্ধান্তে জর্জরিত। একই সঙ্গে সে দেখতে পেল এক বৃদ্ধ রুদ্রকে, একা, নিঃসঙ্গ, কিন্তু চোখে এক নিঃসংশয় জ্ঞান চিহ্ন। এই তিন রূপ একসাথে তার সামনে দণ্ডায়মান, যেন সে এখনই তাদের প্রত্যেকের থেকে কিছু শিখবে। শিশু রুদ্র তাকে বলল, ভয় কাকে বলে জানতাম না, তাই যেটা দেখতে পেতাম তাকেই থাকতাম। তরুণ রুদ্র বলল, ভয় পেয়েও আমি ছুটেছিলাম, কিন্তু কখনো থামিনি। ভুল করেছি, কিন্তু শিখেছি। আর বৃদ্ধ রুদ্র তার দিকে তাকিয়ে বলল, সবশেষে মানুষ নিজেকে যত ভালোবাসতে শেখে তত গভীর হয় তার জ্ঞান। এই তিনটি বাক্য যেন একসঙ্গে মিলে একটি মন্ত্রে পরিণত হলো রুদ্রের ভেতর। হঠাৎ করে সে বুঝতে পারল, তৃতীয় চোখ কেবল বাইরের দেখতে সাহায্য করে না, এটা মূলত ভেতরটা খুলে দেয়, নিজের সমস্ত অন্তর্গত স্তর উন্মোচন করে দেয়। তাই একে চোখ বলা হলেও এটি আদতে এক প্রবেশদ্বার, নিজের হৃদয় আর চেতনার মাঝখানে। ঠিক তখনই শূন্যতার মধ্যে এক ফাটল সৃষ্টি হলো। প্রথমে সূক্ষ্ম, তারপর তা বাড়তে লাগলো। ফাটলের ভিতর দিয়ে রুদ্র দেখতে পেল পৃথিবীকে। মানুষেরা ছুটছে, হিংসা করছে, ভালোবাসছে, বিশ্বাসঘাতকতা করছে, আবার আশাও রাখছে। সে দেখতে পেল কোনো এক গ্রামে একটি মেয়ে একা বসে আছে, তার চোখে অদ্ভুত দৃষ্টি। সে যেন জানে কিছু একটা ঘটতে চলেছে।
রুদ্র বুঝে গেল এই মেয়েটি সেই পরবর্তী বাহক, যার মাধ্যমে তৃতীয় চোখ আবার জন্ম নেবে। সে অনুভব করল তার শরীর হালকা হয়ে যাচ্ছে, যেন সে মিশে যাচ্ছে আলোয়। সে জানে তার কাজ শেষ নয়, বরং শুরু। তৃতীয় চোখ তাকে যে দর্শন দিয়েছে তা তার মধ্যে রেখে যেতে হবে পৃথিবীতে। মানুষের মনের ভেতর বপন করতে হবে সেই প্রশ্ন, সেই দ্বন্দ্ব, যেখান থেকে নতুন আলো জন্ম নেয়। ঠিক তখনই আলোয় মোড়া সেই শূন্যতার কেন্দ্রে একটি দরজা আবার দেখা দিল। তবে এটি ছিল না আগের মতো। এটি ছিল একটি চক্র, যার ভেতর দিয়ে এক জীবন থেকে আরেক জীবনে প্রবেশ ঘটে। রুদ্র জানত সে আবার ফিরে যাবে, তবে এইবার আর রুদ্র হয়ে যাবে না। সে হয়ে উঠবে এক মতিলাল মাস্টার, কিংবা এক রাস্তার ভবঘুরে, কিংবা কোনো ছেলে মেয়ের কল্পনার বন্ধু, কিন্তু তৃতীয় চোখের দৃষ্টি নিয়ে। সে ধীরে ধীরে এগিয়ে গেল সেই চক্রের দিকে, হাসলো একবার এবং চোখ বন্ধ করলো। আবার একটি জন্ম অপেক্ষা করছে, আবার এক যাত্রার শুরু। রুদ্রর মিশে যাওয়া যেন এক রূপান্তর ছিল, যা তাকে নিঃশেষ করেনি, বরং পুনর্জন্ম দিয়েছে এমন এক সত্তায় যেটা রক্তে মাংসের নয়, অথচ সব কিছুর মাঝে উপস্থিত। সেই অদৃশ্য সত্তা ছড়িয়ে পড়ল বাতাসে, জলবিন্দুতে, মানুষের নিঃশ্বাসে। যেখানে মানুষের চোখ পৌঁছতে পারে না, কিন্তু অনুভব ছুঁয়ে যায়। ঠিক তখন থেকেই একটা অদ্ভুত পরিবর্তন ঘটতে শুরু করলো কিছু মানুষদের মধ্যে। অল্প কিছু বিশেষ কিছু ব্যক্তি, যাদের মধ্যে অতি সংবেদনশীলতা ছিল, যাদের মন ছিল সরল কিন্তু গভীর, তারা হঠাৎ করে বুঝতে শুরু করলো যে তাদের চিন্তাগুলোর মধ্যে এক নতুন স্তর তৈরি হচ্ছে। যেন কেউ তাদের মাথায় নিঃশব্দে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, তুমি কে? তুমি কি দেখেছ? তোমার চোখ যা দেখে না তাও কি সত্যি নেই? এই সব মানুষদের একজন ছিল নীরা, সেই কিশোরী যে প্রতিদিন বিকেলে একা বসে থাকতো নদীর ধারে। একটা পুরনো ডায়েরি নিয়ে নীরার চোখে ছিল একরাশ অনুরোধ, কিন্তু মুখে ছিল নীরবতা। তার মা কয়েক বছর আগে এক দুর্ঘটনায় মারা যান, আর বাবা কাজের চাপে মনের দিক থেকে অনুপস্থিত। নীরা একা বেড়ে উঠেছে তার নিজের গড়া দুনিয়ায়, যেখানে গল্প, প্রশ্ন, স্বপ্ন আর কিছু অপার্থিব ছোঁয়া মিলেমিশে গিয়েছে। সেদিন বিকেলে হঠাৎ করেই সে তার ডায়েরির এক পাতায় লিখল, আমার মনে হচ্ছে তুই আমার ভেতরে কথা বলছে। সেই কণ্ঠটা খুব ধীর কিন্তু গভীর। সে বলছে, তোমার ভয়টা আসলে তোমার চোখ। তুমি যে জিনিস দেখতে পাচ্ছ না সেটার মধ্যেই সত্যি আছে। পরের দিন থেকেই নীরা চারপাশে ছোট ছোট অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলো। যেমন লোকজন তার সঙ্গে কথা বলার সময় চোখ ফিরিয়ে নিচ্ছে, পাখিরা তার খুব কাছে এসে বসে যাচ্ছে, আর সবচেয়ে আশ্চর্যের কথা, তার ডায়েরিতে সে যা লিখে রাখে তা যেন কিছুদিন পর বাস্তব হয়ে উঠছে। নীরা তখনও জানতো না, কিন্তু সে হয়ে উঠছে সেই পরবর্তী বাহক, যার মধ্যে রুদ্র চেতনা এক নতুন রূপে স্থান নিয়েছে। অন্যদিকে পৃথিবীর অন্য প্রান্তে এক বৃদ্ধ জ্যোতির্বিদ হঠাৎ করে ঘোষণা করলেন, আকাশের মধ্যিখানে এমন এক বিন্দু আবিষ্কৃত হয়েছে যেটি আলো শোষণ করে না, বরং মনে প্রতিফলিত হয়। বিজ্ঞানীরা একে প্রথমে কালো গহ্বর ভাবলেও পরে বুঝলেন এটা ঠিক পদার্থবিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই বিন্দু ধীরে ধীরে মস্তিষ্কে এক প্রভাব ফেলছে। মানুষ বেশি করে নিজেকে দেখতে পাচ্ছে। মানসিক ভারসাম্যহীনতা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে অতিলৌকিক উপলব্ধি। কেউ কেউ এটাকে ক্লাউড অফ কনসাসনেস বলছে, চেতনার মেঘ, যার উৎস কোথাও নেই, কিন্তু যার ছায়া পড়ছে সবাইকে ছুঁয়ে। রুদ্র যদিও আর শরীরে নেই, তার চেতনার টুকরো টুকরো অংশ ছড়িয়ে পড়ছে এমন সব মানুষদের মধ্যে যারা প্রশ্ন করতে শিখেছে। সেই প্রশ্ন
কখনো ধর্ম নিয়ে, কখনো বিজ্ঞান নিয়ে, কখনো ভালোবাসা নিয়ে, আবার কখনো মৃত্যুর ধারণা নিয়ে। এই চেতনার বিস্তারই হচ্ছে তৃতীয় চোখের পুনর্জন্ম। কারণ তৃতীয় চোখ কখনো নিছক শারীরিক এক অঙ্গ ছিল না, এটা ছিল এক মানসিক আত্মিক গহ্বর, যেখানে বসবাস করে সত্য। আর সেই সত্য যে ধারণ করতে পারে, তার মধ্যেই জেগে ওঠে ঈশ্বরের দৃষ্টি। নীরা একদিন রাতে স্বপ্ন দেখতে পেল, সে এক দরজা খুলছে, আর দরজার ওপরে বসে আছে রুদ্র, মাথায় আলো, মুখে শান্তি। রুদ্র তাকে বলল, তুমি প্রস্তুত? নীরা জিজ্ঞাসা করল, আমি কি করব? রুদ্র হাসল, তুমি যা দেখছো তা সবাইকে দেখাতে হবে, কিন্তু দৃষ্টি দিয়ে নয়, শব্দ দিয়ে, লেখা দিয়ে, ভালোবাসা দিয়ে। দিন পেরোতে থাকে, নীরার ভেতরে সে অদ্ভুত অনুভূতি আরো গাঢ় হতে থাকে। তার চারপাশের জগৎ যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। মানুষের মুখে মুখে নতুন গল্প ছড়াচ্ছে। একটা মেয়ে আছে, সে ভবিষ্যৎ দেখে, তার কণ্ঠে অজানা ভাষার শব্দ বাজে। সে কারো চোখে তাকালে পুরনো ভুলগুলো ভেঙে পড়ে। নীরা কিন্তু এসব নিয়ে উচ্চবাচ্য করতো না, বরং সে কেবল লিখত। তার ডায়েরির পাতাগুলো যেন জেগে উঠত, প্রতিটা শব্দ হয়ে উঠত জীবন্ত। শহরের এক প্রান্তে এক বৃদ্ধ এক রাতে চোখ খুলে শুধু বললেন, ও এসে গেছে। কেউ জানল না কাকে বললেন তিনি, কিন্তু পরদিন তার ঘরে নীরার লেখা এক পৃষ্ঠা পাওয়া গেল, যেখানে লেখা ছিল, আমি আসছি, কিন্তু একা না। আমি সব দেখছি, সব বুঝছি। আমাদের মধ্যকার অন্ধকারটাই এখন আলো হয়ে উঠবে। এইসব ঘটনার খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ, মানুষের মুখে। কেউ বলে এ অলৌকিক, কেউ বলে ভুয়ো, কিন্তু কিছু মানুষ, আসলে খুব অল্প কিছু, জানতো এটা এক বিপ্লবের সূচনা। যে বিপ্লব অস্ত্রের নয়, শব্দের নয়, চোখের। এটি সেই তৃতীয় চোখ, যেটা খুললে মনের সব পর্দা হটে যায়, আর সত্যটা নিরাবেগভাবে দাঁড়িয়ে থাকে সামনে। যেমন জল পড়ে মুখে, যেমন মৃত্যু আসে নিঃশব্দে। নীরা বুঝতে পারে সে শুধু একজন কিশোরী নয়, সে এখন এক সেতু, দুটি পৃথিবীর মাঝখানে এক বার্তা বাহক। তার ঘরের দেওয়ালে রুদ্রর একটা পুরনো ছবি টাঙানো, যেটা সে একবার স্বপ্নে দেখে এঁকেছিল। ছবিটার দিকে তাকালে মনে হয় চোখ দুটো যেন জীবন্ত। জানি না সেটা রুদ্রের না নীরার নিজেরই প্রতিবিম্ব। একদিন রাতে নীরা সেই ছবিটার সামনে বসে চুপ করে বলে, তুমি কি জানো, আমি এখন বুঝি কেন তুমি বলেছিলে যে তৃতীয় চোখ কখনো চোখে খোলে না, সেটা খোলে হৃদয়ে। তুমি তো ঠিকই বলেছিলে, যারা দেখে না তারাই দেখতে পায়। তারপর সে জানালাটা খুলে দেয়। বাইরে ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি জানালা কাছে আছড়ে পড়ছে, কিন্তু নীরার মুখে কোনো ভয় নেই, কেবল এক প্রশান্তি। হঠাৎ সেই চেনা কণ্ঠটা আবার ভেসে আসে বাতাসে, এটা শুরুমাত্র নীরা। তুমি ভাবছো গল্পটা শেষ হয়ে গেল, কিন্তু আসলে এখান থেকে শুরু। এখন তুমি হবে চোখ, যেটা দেখবে না, দেখাবে। তুমি হবে আওয়াজ, যেটা কানে বাজে না, অন্তরে বাজে। এখন তুমি সেই তৃতীয় চোখ। বাতাসে তখন এক অদ্ভুত গন্ধ, ভেজা মাটির, পুরনো গল্পের, আর কোনো এক গভীর সত্যের। নীরা জানে আর কখনোই কিছু আগের মতো থাকবে না। সে উঠে দাঁড়ায়, ডায়েরি বন্ধ করে খালি হাতে বারান্দায় যায়। বিদ্যুতের আলোয় তার ছায়া ঝাঁকুনির মতো কাঁপে দেওয়ালে, আর এক মুহূর্তে সেই ছায়াটা হালকা হয়ে মিলিয়ে যায়। আরো বহু বছর পর কেউ একজন একটা বই লেখে, তৃতীয় চোখ, যেখানে প্রতিটা পাতায় প্রশ্ন, উত্তর নয়। সেই বই ছুঁয়ে কেউ কেউ অশ্রু ফেলে, কেউ কেউ ঘুমিয়ে পড়ে, কেউ কেউ উঠে পড়ে চুপ করে, আর কেউ কেউ খুঁজে পায় এক দরজা নিজের ভেতরে লুকোনো। সেই দরজার ওপরে আছে এক আলো, যা চোখ দিয়ে দেখা যায় না, কেবল অনুভবে জ্বলে। এটাই ছিল সেই গল্প যার শেষ নেই, কারণ
সত্য আরও একটা চোখ খুললেই নতুন গল্প শুরু হয়। আপনারা শুনলেন তৃতীয় চোখ। এইরকম আরও অজানা রহস্যে মোড়া গল্প পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন হোক গল্প চ্যানেলটি। প্রতি গল্পে থাকবে আরও ভয়, আরও থ্রিল, আরও চমক। আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টে, সেটা আমাদের জন্য খুবই মূল্যবান। আরও বেশি শ্রোতার কাছে পৌঁছানোর জন্য অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন, তাহলেই আমাদের পাশে থাকা হবে। সামনে আসছে এইরকম আরও অজানা রহস্যের দরজা। হোক গল্পে, শোনো গল্প, হারিয়ে যাও শব্দে।